আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতি মানেই বিনোদন, চরম বিনোদন। কখনো এই বিনোদন ইন্টেলেকচুয়াল লেভেলে হয়, কখনো এই বিনোদন ক্ষমতার কেন্দ্রে হয় এবং এখানে মেধা, মননশীলতা, যোগ্যতা, অভিজ্ঞতা, কূটনীতি, দক্ষতা এগুলোর যেভাবে সুকর্যতা থাকে, এগুলোর যেভাবে একটা গ্রহণযোগ্যতা থাকে এবং এগুলোকে কেন্দ্র করে দ্য পলিটিক্যাল হিউমার এমন একটা জায়গাতে পৌঁছে যায় এবং সেই হিউমারের কারণে আমরা এখনো পর্যন্ত উইনস্টন চার্চিল কিংবা ধরুন আব্রাহাম লিঙ্কন এদের সবাইকে স্মরণ করি। আবার পাক ভারত উপমহাদেশে আমরা মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু তাদের সবাইকে স্মরণ করি তাদের গ্রেটেস্ট হিউমার বা সেন্স অফ হিউমারের জন্য। বাংলাদেশের বঙ্গবন্ধু শাহ আজিজুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মোরলেস তারা সবাই, ইভেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তারা সবাই খুবই বিখ্যাত ছিলেন তাদের সেন্স অফ হিউমারের জন্য। তো এই সকল সেন্স অফ হিউমার তৈরি করার জন্য খুব উচ্চমার্গের লেখাপড়া লাগে, খুব ভালো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে, বংশ ভালো লাগে, চরিত্র ভালো লাগে, মানে মানুষকে আনন্দ দেওয়া, বিনোদন দেওয়া এবং মানুষের মনোজগতে একটি যাকে বলা হয় নেতিবাচক কথা বলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করার জন্য ইউ মাস্ট হ্যাভ এ গুড ব্লাড লাইন। মন্দ চরিত্র, মন্দ চিন্তা, দ্য ব্যাড মাইন্ড, এটা কখনোই তৈরি করতে পারে না, যেটাকে বলা ডার্টি মাইন্ড। ভারতের একজন খুব বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন রাম জেঠমালানি। তো রাম জেঠমালানি এই কথাটা খুব ব্যবহার করতেন যে ব্লু ব্লাড এবং যাকে বলা হয় ডার্টি মাইন্ড। ডার্টি মাইন্ড দিয়ে মানে মন্দ মন দিয়ে কখনোই কৌতুক করা যায় না এবং কখনোই মানুষের মনে দাগ কাটা যায় না। আপনার চেহারার মধ্যে ধরা পড়বে যে আপনার একটা নিকৃষ্ট বাজে মানে মন রয়েছে। তো রাজনীতির ময়দানে যদি আপনাকে ইতিহাস সৃষ্টি করতে হয়, হোয়াট এভার মেবি, আপনি ধরুন নিষ্ঠুরতা দেখাতে চান, খুব কঠোর, কেমন গিয়াসউদ্দিন বলবন, হজরত উমর ইবনুল খাত্তাব, তৈমুর লং, আলাউদ্দিন খিলজি, ওনারা সবাই ভীষণ রকম নিষ্ঠুর, ভীষণ রকম দক্ষ এবং শ্রেষ্ঠতম শাসক ছিলেন। নিষ্ঠুরতাকে তারা একটি আর্টের পর্যায়ে নিয়ে গেছিলেন। আপনি যদি খুব বিনোদন দিতে চান, কৃষ্টি, কালচার, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলো নিয়ে যদি আপনি কিছু করতে চান, আপনাকে যেতে হবে খলিফা হারুন আর রশিদ, আপনাকে যেতে হবে শার্লিমেন দ্য গ্রেট, আপনাকে যেতে হবে সুলতান সুলেমান, পাক ভারত উপমহাদেশে আপনি আকবর, তারপর জাহাঙ্গীর, এরপর শাহজাহান, তিনজনেই এই সেম জিনিসটি করেছেন। অর্থাৎ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন, গল্প, উপন্যাস, স্থাপত্য সব মিলিয়ে একটা ইতিহাস তৈরি করে ফেলেছেন। কিন্তু আপনি যদি স্থূল কিছু করতে চান, এটা কেবলই মাত্র মানুষের যুগ যুগ ধরে মানুষের মনে ঘৃণা তৈরি করবে, মানুষকে বিরক্ত করবে। আর আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই ধরনের যাকে বলা হয় দুর্নাম এবং বদনাম থেকে নিজেকে নিবৃত্ত করতে পারবেন না। আপনি দেখেন আওয়ামী লীগের পার্লামেন্টে কয়েকজন মহিলা এমপি ছিলেন, তো যারা দেখে দেখে ভাষণ দিতেন, অকথ্য, মানে দেখা যায় না, এটাকে কি বলবো, যেটা দেখা যায় না, বিশ্রী রকম, অশ্লীল, শোনা যায় না, অবনক্সিয়াস, এরকম ভাবভঙ্গি, কথাবার্তা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে সকল মহিলারা এবং কিছু কিছু পুরুষরা তারা যে বক্তব্য দিতেন, সেই বক্তব্য পুরো মনে হতো যে শেখ হাসিনার যে রেজিম, সেই রেজিমের সকল অর্জন একেবারে নদীতে ফেলে দিয়েছে। এবং শেখ হাসিনা যতই নিজেকে স্মার্ট মনে করতেন না কেন, তাকে কিন্তু মূল্যায়ন করা হতো ওই সমস্ত লোকদেরকে দিয়ে যাদেরকে তিনি সিলেক্ট করেছেন। কোনো রিজন নাই যে একজন মানুষ
যে তার সঙ্গী হিসেবে, সহকর্মী হিসেবে মেম্বার অফ পার্লামেন্ট কি? এখন ধরুন মেম্বার অফ পার্লামেন্ট তারেক জিয়ারও যে অবস্থা, পার্থরও যে অবস্থা, আর এখানে মহিলা কোঠায় এমপি হয়েছেন যারা শাম্মী, নীলুফার চৌধুরী মনি, রানু, অল আর দ্য সেম। এখন আপনি নিজেকে যতই বস মনে করেন না কেন, তারা আপনার সহকর্মী। কাজে আপনি কাকে সহকর্মী বানাবেন, কাকে আপনার পাশে বসাবেন, কাকে আপনি মাননীয় সংসদ সদস্য বলে সম্বোধন করবেন, এটার রুচির উপরে, আভিজাত্যের উপরে সব কিছু নির্ভর করবে। সংসদে এই যে মহিলাদের অন্তর্ভুক্তি, এটা এরশাদ সাহেব করেছিলেন এবং এটাকে তাচ্ছিল্য করার জন্য জাইজুদ্দিন সম্পাদক শফিক রেহমান লিখেছিলেন সংসদের 30 সেট অলংকার, জাস্ট লাইক এ পাপেট, জাস্ট লাইক এ অর্নামেন্ট, কিছুই না, সংসদের সৌন্দর্য বৃদ্ধি। কিন্তু এই সৌন্দর্য বৃদ্ধি করলেও, অলংকার বললেও, এরশাদের যে 30 জন নারী এমপি ছিলেন তারা সবাই ছিলেন সুন্দরী। তাদের সবাই এর সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, আর বললাম না, খুবই ঘনিষ্ঠ ছিলেন। আর কি কাজ করে তারা এমপি হয়েছিলেন সেটা মোরলেস, তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হয়েছিলেন, এটা আপনারা জানেন। কিন্তু তাদের শিক্ষা, দীক্ষা, পরিবার সব কিছু মিলিয়ে আপনি এরশাদকে একজন বিকৃত রুচির লোক বলতে পারবেন না। কিন্তু যখন একটা পার্লামেন্টে যখন মানুষ বলে বা এই জায়গাতে এই লোক এই কাজ করে এসেছে, তখন সেই কাজের, সেই লোকের যদি চেহারা, সুরত, কোয়ালিটি ওইরকম না হয়, আর আশেপাশে যারা লোকজন আছে, মানে যাদেরকে কেন্দ্র করে এই ধরনের কথাবার্তা হয়, তখন সেখানে কি ধরনের একটা বিকৃত রুচির ব্যাপার স্যাপার আসে একবার ভাবুন তো, চিন্তা করুন তো। অনেক সময় সমাজকে রিপ্রেজেন্ট করার জন্য অনেককে তুলে আনতে হয়। যেমন এবার পশ্চিমবঙ্গের লোকসভাতে, বিধানসভাতে, লোকসভাতে নয়, একেবারে একজন কাজের বুয়া তিনি বিধায়ক নির্বাচিত হয়ে গেলেন এবং তাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, মন্ত্রী হয়ে গেছেন। তো এই যে তার যে সরলতা, সহজ, পার্লামেন্টে যাচ্ছেন, মন্ত্রী হয়ে কী করবেন, তিনি তখন থালা বাসন মাজছেন, এটা যাকে বলা হয় এক ধরনের উদারতা। এটা আমরা বাংলাদেশে কিন্তু করতে পারছি না। এরপর ধরুন ভারতের এখন বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন, হরিজন সম্প্রদায় থেকে এসছেন। এটা ভারত রাষ্ট্রের একটা উদারতা যে এই পর্যায়ের মানুষকে এনে রাষ্ট্রপতির আসনে বসা হয়, কিন্তু তাদের আপনি দেখেন যে ক্যারিয়ারটা, লেখাপড়ার ক্যারিয়ারটা লং অ্যান্ড আউটস্ট্যান্ডিং। কিন্তু আমাদের সময়টাতে, বিভিন্ন সময়টাতে আমরা সবসময় চেষ্টা করি কে আমার জুতা টানতে পারবে ভালো, কে আমাকে বিছানায় আনন্দ দিতে পারবে, কে আমাকে হাত পা টিপতে পারবে ভালো, কে আমার দাড়ি মোছ কামিয়ে দিতে পারবে, কে আমার বাজার করে দিতে পারবে, কে আমার জামা কাপড় লন্ড্রি করে দিতে পারবে। সেই মানুষগুলোকে আমরা সবসময় কাছে রাখার চেষ্টা করি। অনেকটা ওই যে একটা গাধা, আমরা যে গল্প শুনেছি যে একজন গাধা মালিক, সে রাস্তাতে যাচ্ছিল, যখন দেখলো যে সেখানে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, তিনি তখন গাধার জন্য একটা পিএইচডি ডিগ্রি কেনার চেষ্টা করলেন। এবং এই যে গাধা প্রকৃতির মানুষদেরকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, এটা হোসেন শহীদ সরওয়ার্দী এই কাজটা করেছিলেন, বঙ্গবন্ধু তো করেছিলেনই, আর এরপর কিন্তু থেমে নেই এবং এটা ধীরে 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 বিশ্রী থেকে বিশ্রী হচ্ছে। কথাগুলো বললাম, সাম্প্রতিক সময় একজন সংসদ সদস্য পদবীধারী ভদ্রমহিলা, বয়স হয়তো 65 বছরের মতো হবে বা আরও বেশি হবে, খুবই স্টাইলিস্ট, খুবই যাকে বলা হয় ইংরেজি খুব জানেন বলে নিজেকে ওইভাবে জাহির করতেন এবং দীর্ঘদিন বিএনপির ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স কমিটি ছিল বা ওই ধরনের কোনো একটা সংগঠনের সাথে তিনি হয়তো জড়িত ছিলেন। তো গত নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন, এবার পেয়েছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু এবার মহিলা কোটায় তিনি সংসদ সদস্য হয়েছেন। তো পার্লামেন্টে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পোশাক, তার ড্রেস কোড, এবং তিনি যেভাবে তার হাত, পা, অঙ্গভঙ্গি যা কিছু করছিলেন, প্রতিটা জিনিসই ছিল দৃষ্টিকটু। একজন সংসদ সদস্যের জন্য কোনো অবস্থাতেই মানানসই নয়। তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন, এই দৃশ্য জামাতের লোকজন কিভাবে তাকিয়েছিল আমি জানি না, কিন্তু জামাতের লোকজনের এখানে তাকানোর কথা নয়। যদি জামাতের লোক এখানে তাকায় তাহলে তাদের অনেকেরই, তারা যে প্রচার করে সেই প্রচার নষ্ট হয়ে যাবে, তাদের
মেয়েরা যেভাবে জামাতের মেয়েরা হিজাব পরে আসে, এইভাবে বিএনপির যারা সংসদ সদস্য এরকম আছেন তারা যদি এই ভদ্রমহিলার মতো এরকম অঙ্গভঙ্গি করেন, এভাবে স্মার্টলি চালচলন করেন, তাহলে জামাতের অনেকেরই ইমান চলে যাবে, তাদেরকে নতুন পোশাক আশাক করতে হবে। তো তিনি এই পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে ইংরেজি এবং বাংলা মিলিয়ে বেশ নাতিদীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন, যেটি এখন ভাইরাল হয়ে পড়েছে। কিছু ইংরেজি, কিছু বাংলা, বাংলাও হয়নি, ইংরেজিও হয়নি। ২ নম্বর হলো যে ইংরেজি এবং বাংলার দুটো মিশ্রণ, মানে আই লাইক টু ইট ইঁদুর, বা হাউ হাউ ইজ গোবর, মানে আপনি মিলিয়ে দিলেন হাউ ইজ গোবর, গোবর কেমন আছে, হাউ ইজ গুঁড়ো কির্মি, আপনার এখন গুঁড়ো কির্মি কেমন চলছে, এরকম ভুলভাল ইংরেজি যদি আপনি বলেন মানুষ হাস্যরস্যে একদম মরে যাবে। অ্যান্ড হাউ অ্যাবাউট ইজ হাই হাউ আর ইউ কষা মিয়া, কষা তালুকদার, এরকম যদি আপনি ইংরেজি বলেন যে মাই রিলেটিভ ফেমাস, হিজ নেম কষা তালুকদার, কষা মজুমদার, এই জিনিসগুলো না ভীষণ রকম আপনাকে, মানে যাকে বলা হয় বিব্রত করবে, আর যারা শুনবে তারা আপনার সম্পর্কে বা আপনাকে যারা মনোনীত করেছে তাদের সম্পর্কে খুব ওরকম মনে করবে। তো সেই দিক থেকে এই ভদ্রমহিলা যে ধরনের ইংরেজি বাংলা মিলিয়ে বক্তব্য দিচ্ছেন, তার সেই বক্তব্যে তিনি রাস্তার উল্লেখ করেছেন, রাস্তার সর্বনাশ ঘটেছে। তিনি কাঁচা রাস্তা যেগুলো এখনও ঢালাই করা হয়নি, সেই কাঁচা রাস্তার যে কর্দমাক্ত কাদা, সেই কাদা শুধুমাত্র তার নিজের বক্তব্যে নয়, পুরো সংসদকে তিনি কালিমালিপ্ত করেছেন, কাদাযুক্ত করেছেন। এবং তার নিয়োগকর্তা, সেটা তারেক রহমান সাহেব হন বা অন্য যে কেউ দলের মধ্যে, তাকে যদি ইনফ্লুয়েন্স করে তারেক রহমানের কাছ থেকে তার মনোনয়ন নিয়ে থাকে, তিনি এই সবাইকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন। এবং আপনারা জানেন যে আমাদের দেশে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো একটু কসলালে বিজলা বিজলা ভাব হয়, দেখতে অনেকটা বাজে মনে হয়। আপনারা যেমন অনেকের যেমন আমাশয় রুগী হয় না, আমাশয় রুগীর যে বর্জ্য যেভাবে একটা পিছলে পিছলে থাকে এবং দেখতে খুব বাজে লাগে, তো এরকম আমাদের সমাজের অনেক কর্মকাণ্ড এরকম দুর্গন্ধ ছড়ায় না, কিন্তু পরিস্থিতি অনেকটা বিজলা বিজলা, পিচ্ছিল নয়, বিজলা বিজলা এরকম মনে হয়। এখন উনি ওই যে রাস্তাটা কথা বলেছেন, সে রাস্তার যে কাদা, সেই কাদার যে একটা পিছলা পিছলা আমেজ, সেই আমেজটাকে তিনি রীতিমতো তার বক্তব্য দ্বারা বিজলা বিজলা করে ফেলেছেন। কাদার উপর যদি বিজলা বিজলা পড়ে, কোনো কিছু যদি পড়ে, জেল জাতীয় কোনো কিছু পড়ে, সেটা কতটা বিশ্রী হয়ে যায়। এবং একদম যেটাকে আমরা গ্রাম বাংলায় বলি ভ্যাদ ভ্যাদে কাদা, সেই কাদার উপর এরকম বিজলা বিজলা কিছু একটা পড়েছে, কিছু একটা পড়েছে। তো সেটা কেমন হয়? এখন ওই যে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের ভিত্তিতে পুরো যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে একটা বিজলা বিজলা ভাব চলে আসছে। রাজনৈতিক দলগুলোর দুর্ভাগ্য যে তারা জাতির সামনে, এবং একটা জাতিরও দুর্ভাগ্য যে একটা রাজনৈতিক দলকে তারা, এমন একটা রাজনৈতিক দলকে তারা ভোট দিতে বাধ্য হয়, ক্ষমতায় বসাতে হয়, যারা কিনা এরকম একটা বিজলা বিজলা পরিবেশ তৈরি করে ফেলে, পিছলা পিছলা রাস্তা তৈরি করে ফেলে, এবং এমন একটা পরিস্থিতি যেগুলো না যায় শোনা, না যায় বলা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।